শিরোনাম ক্ষমতা কুক্ষিগত করতেই একের পর এক গুম সংশ্লিষ্টতার অভিযোগ ভারতের দিকে। এবার বিস্তারিত আলোচনা। আলামিন হক অহন। বৈশ্বিক ঘটনা প্রবাহের দিকে তাকালে দেখা যায় রাজপথের রাজনৈতিক আন্দোলন স্তব্ধ করে দিতেই ঘটে থাকে বেশিরভাগ গুমের ঘটনা। সংবিধান রক্ষার অজুহাতে ২০১৪ সালে একপাক্ষিক নির্বাচনে জিতলেও স্বস্তি ছিল না। ১.৫ দশক মোশনদে বসে সদ্য ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগে। শেষময় বলা হয়েছিল দ্রুত আরেকটি নির্বাচনের কথা। তবে ওই দাবি ভুলে পরের দফা ক্ষমতা নিশ্চিতে ২০১৬ থেকে ১৮ সালে ঘটানো হয় দেশের ইতিহাসের সবচেয়ে বেশি গুমের ঘটনা। এমনকি নির্মাণ করা হয় গোপন বন্দিশালা। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের সূত্র ধরে একটি বন্দিশালার খোঁজ পেয়েছে সত্যের সন্ধানে টেলিভিশন। তুলে নিয়ে নিখোঁজ করে দেয়ার ঘটনায় মিলেছে প্রতিবেশী দেশ ভারতের যোগসাজশের অভিযোগ। ১ দশক আগের ঘটনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল রাজপথে। ভোটের আগেই ১৫০র বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করে আগেরবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী আওয়ামী লীগ। তীব্র ক্ষোভ থেকে কঠোর আন্দোলনে নামে বিরোধীরা। পরের বছরগুলোতে বেড়ে যায় আটকের পর নিখোঁজের ঘটনা। সেগুলোর সাক্ষ্য হিসেবে রয়েছে আর্কাইভস ভবনে তখনকার পত্রিকাগুলো। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত মোট গুমের অভিযোগ ১,৬৭৬টি। এর মধ্যে কমিশন পর্যালোচনা করে ৭৫৮টি। বছরভিত্তিক গুমের পরিসংখ্যা। বছর গুমের সংখ্যা ২০১৬ ১৩০, ২০১৭ ৮৪, ২০১৮ ৮৯। ২০১৬ সালের পরের ২ বছর অর্থাৎ ২০১৭ ও ২০১৬-১৮ সালে এত গুমের ঘটনা কেন ঘটল, এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন ২০১৬-১৮ সালের শেষ দিকে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করতে টার্গেট করা হয় অনেককে। কমিশন মনে করে রাজনৈতিক কারণেই ঘটেছে বেশিরভাগ গুমের ঘটনা। ক্ষমতা ধরে রাখতে বানানো হয় গোপন বন্দিশালা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, যখন অংশগ্রহণমূলক নির্বাচন দেশে হল না, তখন কেউ কেউ লেখালেখি শুরু কর। একইভাবে রাজনৈতিক সভা সমাবেশও ছোটবড় পরিসরে হতে থাক। রাজনৈতিক দলের কাছে যে ব্যক্তির কর্মকাণ্ডকে নিজেদের বিরুদ্ধে যাচ্ছে বলে মনে করা হল, তাদেরকেই মূলত গুমের প্রাথমিক পরিকল্পনায় নিয়ে আসা হয়। এর বাইরে সিভিল সোসাইটির অনেক ব্যক্তিও এই গুমের শিকার হন তাদের অনলাইন অফলাইন লেখালেখি ও বক্তব্যের কারণে বলে মনে করেন তিনি। তার মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরোক্ষ অংশগ্রহণ ছিল গুমকাণ্ডে। এই কাজের পারফরম্যান্সের স্কেল অনুযায়ী একটি সুবিধাও পেতেন তারা। সেই সাথে ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এই কাজে জড়িত বলে মনে করেন মুহাম্মদ উমর ফারুক। শেখ হাসিনার আমলে তৈরি করা গুমের সাথে সম্পৃক্ত একাধিক বন্দিশালা গুড়িয়ে ফেলা হলেও এখনও কিছু অবশিষ্ট রয়েছে। বিভিন্ন সূত্র বলছে এরকমই এক বন্দিশালায় যাওয়া আসা ছিল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানে। এদিকে অপরাধ ও আইন বিশ্লেষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের মতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো কাজকে অনুমোদন দেয়া একেবারেই অনুচিত। তৎকালীন সময়ের রাজনৈতিক আবহ এর নেপথ্যের অন্যতম কারণ বলে দায়ী করেন তিনি। কমিশনের তদন্তে গুমের ঘটনায় প্রতিবেশী দেশ ভারতের সম্পৃক্ততার তথ্যও উঠে আসে। এমনই একটি ঘটনা ঘটে মানিকগঞ্জে। ২০২৩ সালের ২৯ আগস্ট জেলার বড় নালাই গ্রামের রহমত উল্লাহ নামের এক যুবককে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি নিখোঁজ ছিলেন ১৬ মাস। যখন বন্দিশালা থেকে বের হয়ে বাড়ি আসেন, তখন তিনি দেশেই ছিলেন না। তার অবস্থান ছিল ভারতের একটি কারাগারে। সত্যের সন্ধানে টেলিভিশনের সাথে কথা বলেছেন রহমত উল্লাহ। তিনি বলেন, যদি আমাকে তারা, যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল, ফাঁসি দিয়ে দিত তাহলেও আমার আক্ষেপ থাকত না। কিন্তু এভাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর অজানা একটি জায়গায় রাখা, সেই সাথে ভারতে পাচার করে দেয়া, এটি কতটুকু নৈতিক, এরকম প্রশ্ন রাখেন রহমত। বোঝা গেল মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন রহমত। এখনও আছেন ট্রমায়, কখন আবার গুম হয়ে যান তিনি, সেই অজানা এক ভয় এখনও তার অবচেতন মনে কাজ করে মাঝে মধ্যে। ভুক্তভোগীর বোন রাজিয়া আক্তার অভিযোগের তীর তোলেন প্রতিবেশী দেশ ভারতের ওপর। তার ধারণা বাংলাদেশের গুমকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই ঘটনা ঘটেছে রহমত উল্লাহর মতো একাধিক ব্যক্তি। তারা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক হলেও পরে সন্ধান মিলেছে আন্তর্জাতিক সীমানার বাইরে। আওয়ামী শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে এমন সব পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম জানান, গুমকাণ্ডে ফেরত আসা একাধিক ব্যক্তির অভিযোগে একটি বিষয়ের মিল লক্ষ্য করা যায়। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের যখন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়, তারা অনেকেই খেয়াল করেছেন যারা নির্যাতন চালাচ্ছে তাদের বলা ভাষা বাংলা নয়, বরং সেটি প্রতিবেশী দেশে। কমিশনের শঙ্কা, এখনও যাদের খোঁজ মেলেনি তাদের হয়তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু গুমের শিকার প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদগ্রীব হয়ে আছেন স্বজনরা। কারণ সবশেষে তাদের আশায় বুক তো বাঁধতেই হবে। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন,
তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।